রাস্তার খুঁটি, এখান থেকে ওইদিকে 350 ফুট। তাহলে এই স্তরটা হচ্ছে নদীর স্তর। এই বাড়িটা কার? এটা আমার। বন্যা নিয়ন্ত্রণে দাসপুরের বৈকুণ্ঠপুর থেকে গুড়লি পর্যন্ত প্রায় 6 কিমি নূতন খাল খনন করতে চায় রাজ্য সরকার। খালের দৈর্ঘ্য প্রায় 350 ফুট, গভীরতা 10 থেকে 15 ফুট। এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় 175 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এই খুঁটি থেকে একেবারে ওই দিক বরাবর 350 ফুট এইটাই হয়ে যাবে নদী। এই সোজা নদী যাবে। নদী ওইখানে যিনি খুঁটিতে দাঁড়িয়ে আছেন ওইটা ডিচেতুয়া, এইটা ঝুমঝুমি, যেনারা আলু খুলছেন এটা ঝুমঝুমি, আর এই পাশটা সুরানারায়ণপুর। আচ্ছা, এই পাশটা সুরানারায়ণপুর। এই সোজা একবারে পুরো চন্দ্রেশ্বর খালে যে মিশছে সোজা বরাবর। তাহলে এই চাষযোগ্য জমিগুলো খননের আওতায় আসছে। এই 6 কিমি খনন এলাকায় পড়েছে 10টি গ্রাম। সেচ দপ্তরের যুক্তি, শিলাবতীর জল এই খাল বরাবর বৈকুণ্ঠপুরে চন্দ্রেশ্বর খাল হয়ে রূপনারায়ণে গিয়ে ফেললে শিলাবতীর জলের চাপ সহজেই কমবে। সেই লক্ষ্যে প্রস্তাবিত খাল খনন প্রকল্পের জমি জরিপ করে খুঁটি পুঁতেছে ভূমি দপ্তর। আমার জানা বিষয় হচ্ছে যে 2011 যে ডিপিআরটা তাতে তো চন্দ্রেশ্বর খালে গল্প ছিল না। কি এমন পরিস্থিতি হলো যে এটা নতুন করে খালটা কাটতে হবে? প্রয়োজনীয়তা আছে বলেই, কারণ জলকে শিলাবতীতে ফেলতে হবে। শিলাবতী রূপনারায়ণ, শিলাবতী এন্ড রূপনারায়ণ বোথ দুই। জানা গিয়েছে এই খনন এলাকার মধ্যে পড়বে প্রায় 650 বিঘা ত্রিফসলি চাষযোগ্য জমি, রায়ের জায়গার উপর 85টি বাড়ি এবং সরকারি খাস জায়গার উপর আরও অনেক বসত বাড়ি। খাল খনন এর রূপরেখা প্রকাশে আসতেই শুরু হয়েছে এলাকার মানুষের উৎকণ্ঠা, আশঙ্কা, উদ্বেগ। খাল খননের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন জমি বাড়ির মালিক সহ ওই এলাকার শাসক দলের নেতাদের একাংশ। সেচ দপ্তরের স্পষ্ট ঘোষণা, জোর করে কারো জমি নেওয়া হবে না, এর জন্য প্রয়োজনীয় টাকা মেটাবে সরকার। অন্যদিকে এখন পর্যন্ত টাকার বিনিময়ে জমি জায়গা দিতে নারাজ জমি বা বাড়ির মালিকরা। এই পরিস্থিতিতে নতুন করে খাল খনন নিয়ে এখনো পর্যন্ত কোনো জট খুলেনি। সেই নিয়েই আজ আমাদের এই বিশেষ প্রতিবেদন। এই পয়েন্ট থেকেই এই শিলাবতী বৈকুণ্ঠপুর পর্যন্ত নতুন খননের মধ্যে প্রস্তাবিত প্রকল্প এবং তারপরে চন্দ্রেশ্বর খাল হয়ে একেবারে 14 কিলোমিটার পার হয়ে রূপনারায়ণে মিশেছে। বিশেষ প্রতিবেদনে নতুন খাল খননের ভবিষ্যৎ। প্রতিবেদনে ঘাটাল রিপাবলিক টিভির চিফ রিপোর্টার মনসারাম কর, সাংবাদিক পাপিয়া বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত চক্রবর্তী। দেখাবো সরজমিন ফিল্ড রিপোর্টিং। শেষ পর্যন্ত দেখুন। সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়। কোনো পক্ষে বিপক্ষে নয়, আসল ফ্যাক্টটাই তুলে ধরাই আমাদের উদ্দেশ্য, না পক্ষে না বিপক্ষে। 1972 সালে এই চন্দ্রেশ্বর খাল খনন হয়েছিল। এই বৈকুণ্ঠপুর থেকে খাল একেবারে রূপনারায়ণে গিয়ে মিশেছে গোপীগঞ্জের কাছে। দৈর্ঘ্য কত? প্রায় 14 কিলোমিটার এই খালের দৈর্ঘ্য। যদিও এই খালের বিভিন্ন অংশে এখন পলি পড়েছে এবং সেই খালের অনেক অংশ এখন মজে গিয়েছে। এখন এই চন্দ্রেশ্বর খাল তৎকালীন সময়ে কাটার উদ্দেশ্য কি ছিল? তৎকালীন সময়ে সরকারের উদ্দেশ্য ছিল যে এই দাসপুর 1 এবং 2 যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, বর্ষার সময় সেখানে চাষযোগ্য জমিতে জল জমে যায়, সেই জল খুব সহজে এই খাল খননের মাধ্যমে রূপনারায়ণে গিয়ে সেই জল পড়বে এবং পাশাপাশি গ্রীষ্মের সময় সেই রূপনারায়ণের জল এই খাল বরাবর এখানকার চাষযোগ্য জমিতে চাষের কাজে লাগানো যাবে। এই উদ্দেশ্য নিয়েই এই চন্দ্রেশ্বর খাল খনন হয়েছিল এক সময় 1972 সালে। যদিও সেই সময় এই খাল খনন এবং তার সেই যে আইন, খাল খনন অর্থাৎ জমি অধিগ্রহণ আইন মেনে সেই রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার তখন এই খাল খনন হয়েছিল। কিছু মানুষজনের এখনো অভিযোগ রয়েছে এই খাল যাদের জমির জায়গা দিয়ে গেছে তাদের অনেকেই টাকা পয়সা এখনো পাননি, কিছু মানুষজন পেয়েছেন। এই নিয়ে আজও সেই বিতর্ক কিন্তু জমে রয়েছে। নতুন করে খাল খনন হবে কোথা থেকে? এই বৈকুণ্ঠপুর থেকে একেবারে গুরলি পর্যন্ত, সাহেবঘাট পর্যন্ত বলা যায় এবং তার দৈর্ঘ্য কত না 6 কিলোমিটার। অর্থাৎ একেবারে রূপনারায়ণ থেকে এই বৈকুণ্ঠপুর 14 কিমি, এই 14 কিমি পরে পুনরায় 6 কিমি এই বৈকুণ্ঠপুর থেকে একেবারে কয়েকটা প্রায় 10টা গ্রামের উপর দিয়ে একেবারে গুরলি
এই 6 কিমি নতুন খাল খনন নিয়েই বর্তমান সময়ে সেই তর্ক বিতর্ক আন্দোলন সেই তরজা এখনো জিয়ে রয়েছে। এর ভবিষ্যৎ কি সেটা ভবিষ্যৎ কথা বলবে। আমরা দেখাবো ঠিক কোন কোন গ্রামের উপর দিয়ে এই 6 কিমি রাস্তা এই খাল যাবে। এটা প্রস্তাবিত যতটুকু বিভিন্ন মহল থেকে জানা গিয়েছে। আমাদেরকে কোনো প্রস্তাব দেয়নি, আমাদের কোনো জানা হয়নি, কিন্তু না কি অমনি এসে মাপছে। তো তাহলে কি আপনি এখন আশঙ্কা করছেন আপনার ওই বাড়ি এই খালের মধ্যে খনন করলে পড়ে যাবে? হ্যাঁ, এই তো শুনলাম মেরে গেছে, যেটা মেরে গেছে সেই জন্যই বলছি, এখন এই জন্যই বলছি যে এইটা মেরে গেছে। আপনারা মোটামুটি কিভাবে জানলেন যে কোনটা দিয়ে হবে? আমরা একদিন মাঠে দেখছি সব সরকারি আধিকারিকরা এসে মাপজোপ করছে, তখন মাঠের মধ্যে দিয়ে ফিতারিতা ফেলছে। তো সেই হিসাবে আমরা বুঝতে পারলাম যে 1400 টাকা নিয়ে এটাতে নদী করে নিয়ে যাবে বলে একটা প্রোগ্রাম করেছে ওনারা। হ্যাঁ, ওই এলাকাতে কি আপনার জমি বা জায়গা কিছু? আমার মাত্র নিজস্ব সম্পত্তি ওইটুকুনি রয়েছে, 12 কাঠা জমি, 3টে দাগে মিলে সেই পুরো জমিটাই চলে যাবে। আমার ফ্যামিলিতে আর কিছু রোজগার কিছু সেরকম নেই। আমার 2 ছেলে আর আমি হচ্ছে কীভাবে কি সংসার চালাবো ওইটার উপরে লোকের ভাগের জমি চাষবাস করে আমি মোটামুটি জীবনযাপন করি। এই হচ্ছে আমার ব্যাপার। তো আমার যদি সরকার চলে যায় তাহলে আমরা কীভাবে কি থাকবো সেটা বুঝতে পারছি না। আমাদের 3 ফসলা সমস্ত জমি। হ্যাঁ, এই আর রাজ্য সরকার বলছে যে এর পিছনে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত টাকা দিবে। আপনি কি টাকা নিয়ে সেই ব্যাপারটা কোনোভাবে? দেখুন, টাকা আজকে দিলে কাল খরচা হয়ে যাবে, কিন্তু আমাদেরকে তাহলে জমি কিনে দিক আমাদেরকে, যে আমরা আপনাদের জমি পাশে কিনে দিচ্ছি, আপনারা জমি নিয়ে থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই, সেটা করুক। কিন্তু আমাদের টাকা দিলে তো আজকে টাকা দিলে কালকে খরচা হয়ে যাবে। যে কোনো লোক টাকা ধরে রাখতে পারে এরকম লোক এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনার নাম? সাগর মণ্ডল, গ্রাম পলতাবেড়িয়া। আপনি যখন মাপজোপ হয় তখন এখানকার সব সামনে থেকে দেখছেন? আচ্ছা, ওনারা কি বলছেন? না, আমার দিকে তখন বলছে আমরা দেখছি এখন মাপ। আচ্ছা, এখন এই দিকে হবে। এইটাই নাকি খুঁটি, নতুন করে খাল খননের খুঁটি এইটা? ওনাদের বক্তব্য মতো যখন মাপজোপ হচ্ছিলেন, অর্থাৎ আধিকারিক ইঞ্জিনিয়ার মহল যখন এখানে আসছিলেন তখন এই খুঁটি তারা দিয়ে গেছেন। তার বক্তব্য কি? বাড়ি তাহলে আপনার যে নদীর মাঝখানে পড়ছে, তাহলে আপনি কি চাইছেন? আমি নদী করতে দেওয়া যাবে নি, নদী করতে তো দেওয়াই যাবে নি। আর নদী করলে তো আমরা তো মরে যাবো, ডুবে মরে যাবো। সেই জন্য বলছি আমরা নদী করবো নি। আমরা যে মাস্টার প্ল্যান ঘাটালে করেছে ঘাটালে করুন, আমাদের এখানে মাস্টার প্ল্যান চলবে না। আপনার এই বাড়ি নিয়ে ক্ষতিপূরণ নিয়ে যদি না, আমরা ক্ষতিপূরণ চাইনি, আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা করতে দেওয়া যাবে না। সরকারিভাবে যখন মাপজোপ চলছিল তখন এই যে সামনের বাড়ি, এই সামনের বাড়িও সেই মাপজোপ এলাকার মধ্যে, অর্থাৎ সেই খনন এলাকার মধ্যে পড়ছে বলে এখানকার বাসিন্দাদের দাবি এবং আশঙ্কা করছেন যে এই খাল খনন হলে এই বাড়ি ভেঙে দিতে হবে। আমরা কথা বলেছিলাম বাড়ি মালিকের সাথে। এটা তো আপনাদের বাড়ি, মানে এই বাড়িটাও কি ওই খনন এলাকার মধ্যে পড়ছে? হ্যাঁ, পড়ছে, ওই সাইড দিয়ে চলে যাচ্ছে আর কি। কিভাবে জানলেন এটা? এটা মাপ পড়ে গেছে, ওই সেখানে খুঁটিটা গেড়েছে, ওই জন্য সেইটা মাপ, ওই জন্য আমরা খাল কাটাতে দেবো নি। আমরা যেমন আছি তেমন থাকতে ঘর বাড়ি করেছি, কষ্ট দুঃখ করে ঘর বাড়ি করেছি, কোথায় যে থাকবো আমি? হ্যাঁ, ভিক্ষা দুঃখ করে ওই করেছি, ঘর দুয়ার করেছি। সরকার ক্ষতিপূরণ যদি দেয়? আমার ক্ষতিপূরণ আমি চাইনি, আমি যেমন আছি আমি তেমন থাকতে চাই। আপনার নাম? আমার নাম ছবি। মাস্টার প্ল্যানের জন্য বৈকুণ্ঠপুর থেকে যে 6 কিলোমিটার জমি নেওয়া হবে খনন করার জন্য, যার মধ্যে পড়েছে বেশ কয়েকটি বসত বাড়ি এবং চাষযোগ্য জমি, যেখানে 3 বার ফসল চাষ করা হয়, এরকম ত্রিফসলি জমিও এখানে রয়েছে। হ্যাঁ, খুঁটি ওই যে ওই তো খুঁটি পড়ছে ওখানে। রাজ্য সরকার বলছে এর পিছনে যদি জমি যাদের যাবে তাদের টাকা দেবে। এই নিয়ে আপনাদের কি টাকা নিয়ে? না, আমাদের টাকার দরকার নেই, আমাদের জমির দরকার। সংবাদ মাধ্যমের বুম ক্যামেরা দেখেই জড়ো হয়েছেন উৎসাহিত মানুষজন। উৎকণ্ঠা কাজ করছে, নানান ধরনের প্রশ্ন কাজ করছে, যাদের মধ্যে কারো বাড়ি রয়েছে এই বাঁধের উপর, কেউ উচ্ছেদের আশঙ্কা করছেন, কারো জমি রয়েছে, কারো রায়ত জায়গার উপর বসত বাড়ি রয়েছে। সেই উৎসাহিত উৎকণ্ঠার জায়গা থেকে মানুষজন জমায়েত। সরকারি আইন বলছে যদি সরকারি জায়গায় কেউ থাকে, সরকার ইচ্ছা করলে তাকে সেখান থেকে তুলে দিতে পারে। এই বিষয়ে আপনারা কি বলবেন? এই বিষয়ে বলতে আমরা তুলে যেতে পারবো না, যেতেও পারবো না, কিন্তু উৎসব এটা নাই। কিন্তু আমরা সেটাই গেলে থাকবো কি করে, খাবো কি করে, রোজগার কোথায় আমাদের? আমরা মানুষরা বাঁচবো কি করে, নতুন করে জীবনটা আমরা তুলবো কি করে? তখন কি করতে হবে? অথাপথে আমাদের জীবন চলে যাবে। খাবো কি আমরা? আমাদের চাষের উপরে নির্ভর, আমরা চাষি লোক, আমাদের এগুলো হচ্ছে 3 ফসলি জমি, অতএব আমরা জমি আমরা দেবো না, জায়গা আমরা দেব না যতদিন পর্যন্ত গভর্নমেন্ট আমাদের এইখানে এখনও আসে না। তো গভর্নমেন্টের লোক যদি এসে আমাদেরকে কিছু বলে, আমাদের একটি কথা হবে, জায়গার দাম যদি 5 গুণ 10 গুণও দেয়, জায়গা আমরা দেব না। কারণ এই জায়গার উপরেই আমরা চাষবাস করে আমাদের কিন্তু জীবন জীবিকা চলে।
আপনার নাম? আমার নাম রাজকুমার ভূঁইয়া। আপনার এই গ্রামে আপনার বাড়ি? আমার এই গ্রামে বাড়ি। আপনার জমি জায়গা ওই জায়গা পড়ছে এবং জমি জায়গাটা তো পড়ছেই, এবং আমাদের যে এন্ট্রান্সটা যোগাযোগটা দেখুন, এপার সেপারে আমার যেসব জমি আছে আমরা যাতায়াত করবো কি করে? টাকা দিলে রাজি হবে? টাকা দিলে কোনো মতেই, টাকা দিলে আমার জীবন জীবিকা চলবে, টাকা আছে কাল খরচ হয়ে যাবে, আমরা ভবিষ্যৎ চলবে কি করে? আমাদের টাকাই তো সব না। সুতরাং আমরা চাইছি যে নদী খনন বন্ধ হোক, আমরা কোনো মতেই করতে দেবো না, নতুন করে কোনো মতেই করতে দেবো না। আপনার দল বা আপনি শাসক দলে আছেন? আমরা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি যে এইভাবে করা যাবে না। আপনার নাম? আমার নাম অরুণ জানা, বাড়ি গুনলিতেই। এই পরিকল্পনাটা পুরোপুরি ভুল, কারণ কিছু কিছু জন চাচ্ছে যে তারা মোটামুটি নিজের মানে স্বার্থসিদ্ধির জন্য দাসপুরকে ডুবিয়ে বিভিন্নভাবে আয় উন্নতি করে তার কামানোর একটা মানে ধান্দা করছে। বৈকুণ্ঠপুর থেকে প্রায় 10টা গ্রাম পার হয়ে সেই গ্রামের উপর বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে তার মধ্যে অনেক ভূমির যারা মালিক তারা রয়েছেন এবং কিছু বসত বাড়ির মালিক রয়েছেন, তাদের সাথে কথা বলতে বলতে আমরা আজ এই স্থানে পৌঁছেছি, যেখানটায় মূলত এই পয়েন্ট থেকেই এই শিলাবতী বৈকুণ্ঠপুর পর্যন্ত নতুন খননের মধ্যে প্রস্তাবিত প্রকল্প এবং তারপরে চন্দ্রেশ্বর খাল হয়ে একেবারে 14 কিলোমিটার পার হয়ে রূপনারায়ণে মিশেছে। আরও এক তথ্য দিয়ে রাখি আপনাদের, ঘাটালে গড় বৃষ্টিপাতের পরিমাণ 1450 থেকে 1500 মিলিমিটার। এই জলে ঘাটাল বন্যা হওয়ার আশঙ্কা থাকে না। ঘাটালে 1900 মিলিমিটার বৃষ্টি হলে তবেই ঘাটালের জলে বন্যা হয়, কিন্তু ঘাটালে যতবার ভয়াবহ বন্যা হয়েছে তার মূল কারণ আপার ক্যাচমেন্টের জল। আপার ক্যাচমেন্টের জল কাঁসাই শিলাবতী হয়ে রূপনারায়ণে গিয়ে পড়ে, আবার তার সাথে ডিভিসি জল ছাড়লে সেই জল দ্বারকেশ্বর ঝুমি হয়ে শিলাবতী চাপ আরও বাড়িয়ে দেয়, ফলে শিলাবতী ফুঁসে ওঠে। তাই বন্যা নিয়ন্ত্রণে জল নিকাশি মূল বিষয়, আর তাতেই জুড়েছে দাসপুরের নদী খনন প্রসঙ্গ। এবার দেখাবো এই নিয়ে সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভূঁইয়া, কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাই ঠিক কি বলছেন। এর পাশাপাশি তুলে ধরবো শাসক দলের নেতৃত্ব ও খাল খনন প্রতিবাদীদের কথা। ডিএম স্যারের সঙ্গে আলোচনা করলাম, আমাদের 10,000 মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার। বহু জমিন যেটা আমাদের লাগবে, আমরা শব্দ ব্যবহার করছি না ল্যান্ড অ্যাকুইজিশন, আমাদের ল্যান্ড অ্যাকুইজ করার জন্য বলছি না, আমাদের সহযোগিতা লাগবে। এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে, তারা ভাবছে না আন্দোলন নেমেছে। আমি তাদের কাছে, আমরা সাব কমিটি তৈরি করেছি, এই 10,000 মানুষ যারা ল্যান্ড ওনার, যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে, যাদের ল্যান্ডটা আমাদের দরকার, তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। আমাদের এই সাব কমিটি 10,000 মানুষের সঙ্গে দেখা করবে, তাদেরকে আবেদন করবে, তাদেরকে মানানোর চেষ্টা করবে। এবং আমাদের সরকার, আমাদের দিদির একটা নির্দেশ আছে কি আমরা জোর করে কারো জমি নেব না, আমরা নিতে চাইছিও না। আমরা তাদের ন্যায্য দাম, তাদের কষ্ট, তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে, সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত। বলছি যে 2011 সালে যে ডিপিআরটা তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান, প্লিজ ডোন্ট গো ফর টেকনিক্যালিটি। শ্রীকান্ত বাবু, আমি দপ্তরের মন্ত্রী হয়ে বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রয়োজনে ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তির তাগিদে আমার দপ্তরের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারগণ তারা প্ল্যান তৈরি করছেন। আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন, আমি, আমাদের এন্টায়ার টিম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি। আমার বিশ্বাস ঘাটালের প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারদের কথা মতো সেখানে খুব সহজে নাকি এখানকার জল, অর্থাৎ জলের স্বাভাবিক ধারা অনুযায়ী, নিম্ন গতি অনুযায়ী সেটা সহজে পৌঁছাবে রূপনারায়ণে। তাই এই নতুন খাল খননের প্রস্তাব। ঘাটাল থেকে সমস্ত জল খুব সংক্ষিপ্ত সময় রূপনারায়ণে যদি ফেলতে হয়, আমাদের চন্দ্রেশ্বর খালের মানে এক্সটেনশনটা করাতে হবে, যেটা 5.8 কিলোমিটার, যেটা গুল্লি থেকে আসবে। সেটা নিয়ে আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ যারা তারা তাদের নিজেদের ভাবনা জনসাধারণের সামনে তুলে ধরে তারা কিন্তু এই প্রকল্পের ভালো মন্দের কথা বিচার বিবেচনা না করেই তারা তাদের নিজের মতামত প্রকাশ করছেন দুর্ভাগ্যজনক ভাবে।
তৎকালীন সময়ের যে ডিপিআর সেখানে এই নতুন করে খাল খনন প্রস্তাব সেখানে ছিল না। আছেন শাসক দল মাস্টার প্ল্যানের জন্য এগোচ্ছে এবং দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা, আর সকলেই চাই মাস্টার প্ল্যান হোক, আপনারাও চান। এরপরে এই যে নদী খনন নিয়ে আপনি অঞ্চল সভাপতি সহসভাপতি এই বিষয়ে মানুষের জনমতটা কি পাচ্ছেন? আপনার নির্দিষ্ট আপনার কাছে বার্তা কি আছে? দেখুন, বার্তা বলতে আমরা তো শাসক দলে রাজনীতি করি, কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে ঘাটালের মাস্টার প্ল্যান হোক। 2011 সালের যে লাস্ট ডিপিআরটা আমাদের বেরিয়েছিল তাতে কিন্তু নতুন করে নদী খননের কোনো উল্লেখ ছিল না, কিন্তু আমরা ঘাটালের মাস্টার প্ল্যানে যে হবে তার যে রূপরেখা তৈরি আছে 2011 সালে, তাতে দেখা গেছে যে বিভিন্ন নদী সংস্কার, তার বিভিন্ন জায়গায় যা গেট ইত্যাদি বিষয় আছে। কিন্তু নতুন করে যদি নদী আমাদের এই রাজনগর অঞ্চলের উপর দিয়ে যদি বয়ে যায় 5.8 কিমি, তাতে কিন্তু আমাদের সমূহ ক্ষতির একটা সম্ভাবনা আছে। কারণ নদী কখনো আশীর্বাদ হয়ে আসেনি, অভিশাপ হয়েই আসে। তাই আমরা চাই এই নদী যাতে না খনন হয়ে মানুষের জীবন জীবিকা রুজি রোজগার টোটালটাই কিন্তু জমির উপর নির্ভর করে আছে। তো জনগণের স্বার্থে জনগণ যেদিকে অসুবিধার সম্মুখীন হবে সেখানে নেতৃত্ব যাবে, তাদের হয়েই কথা বলবে নেতৃত্ব। যে শাসক দল যে এইটা কাটছে এটা ভালো কি খারাপ সেটা আমরা নিশ্চয়ই অনুভব করেছি, যে না নতুন করে নদী হলে কিন্তু সত্যিই খারাপ হবে, কারণ মানুষের ঘর বাড়ি যাবে, জীবন জীবিকা যাবে, এখানে চাকরির কোনো পরিস্থিতি নেই। তাই আমরা চাই সরকার তার 2011 সালের ডিপিআর মেনে কাজ করুক। এটা সরকারের নতুন করে খনন, এই খননটার জন্যই আমাদের কেবলমাত্র প্রতিবাদ। এই খননটা যাতে না হয় সেটা সরকারের কাছে আমাদের অনুরোধ রাখছি। এই ব্যাপারে ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আপনার নিজস্ব কোনো কথা হয়েছে? হ্যাঁ, ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু আমাদের কাছে মানে ক্লিয়ার নয় যে এইটা আদৌ কাটা হবে কি প্রস্তাবিত কি কাটছে, এটা কিন্তু ওনারাও কিছু জানেননি। আমাদের কাছে কিন্তু যেটা আমরা জানি যে মোটামুটি একটা প্রজেক্টে এগোচ্ছে এই দিকেই, যে নতুন করে নদী খননে, তার জন্য নদীর গর্ভে কিছু বোরিং হয়েছে। তাহলে সরকার চাইছে যে এইটার উপর দিয়ে যাক, কিন্তু এইটা গেলে আমাদের কিন্তু ঘাটাল তো ডুবছেই, সাথে সাথে আমাদের দাসপুরটাও ডুবতে শুরু করবে এবং আমরা হাজাপারে পরিণত হয়ে যাব। তাই আমরা এটা কোনো মতেই কাটতে দিচ্ছি না, আমাদের এটাই দাবি। আমার নাম সঞ্জয় মাঝি। এটা কোন জায়গাটা? এটা আমাদের সুরানপুর। নদীটাকে এই রাস্তা দিয়ে যাবে, এখানটা দিয়ে যাওয়ার কথা। আমার জমি তো যাবেই যাবে, আমার ঘরও যাওয়ার অবস্থা। আচ্ছা, এবার আমি কিছু অনেকদিন জমি জায়গা বিক্রি করে আমি কিছু কোনো রকমের ঘর টুকু করেছি। আচ্ছা, এই সময় যদি আমার ঘর চলে যায় তাহলে আমি থাকবো। আপনি তৃণমূল মেম্বার? হ্যাঁ, তৃণমূল পঞ্চায়েত মেম্বার। আপনার দল চাইছে মাস্টার প্ল্যান হোক, তারা রূপরেখা তৈরি করছে, আপনার দলকে কি বলবেন এই নিয়ে? দলকে বলতে কি, দল আসলে ঠিকমতো জানে না। ওনারা এই প্ল্যানটা করেছেন, ওনারা ঠিকমতো জানেন না যে এখানে মানুষের কত ক্ষয়ক্ষতি হবে। আমাদের সব মাঠে জল বেরাবার রাস্তা নাই। ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম অনিল চক্রবর্তী, সুরানপুর। দাদা, আপনি তো পঞ্চায়েত মেম্বার আছেন, বিজেপির পঞ্চায়েত মেম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সুরতপুর। আপনার গ্রামের উপর দিয়ে কি সেরকম পরিকল্পনা হচ্ছে বলে শুনেছেন? হ্যাঁ, আমি শুনলাম যে আমার গ্রামের উপর দিয়েই কিছুটা হচ্ছে এই খাল খননটা। তাহলে আপনাদের অবস্থান কি এই বিষয়ে, খাল খনন বিষয়ে? না, এটা তো কোনো মতেই দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের মূলত এটা কৃষি প্রধান এলাকা বা গ্রাম, এখানের বেশিরভাগ মানুষজন সব কৃষির উপরে নির্ভরশীল রয়েছে। তো মাস্টার প্ল্যান হোক সেটা ঘাটালে হোক, এটা দাসপুরে না হোক। আমার নাম বিকাশ মাইতি। তারা কাঁখি নদীটা থেকে যে আমাদের ঝুমি আছে, রূপনারায়ণ আছে, সেই সব নদীগুলোকে ভালো করে ড্রেজিং করে তাদের জল ধারণ ক্ষমতাটা বাড়াক। কিন্তু এক ঘাটালকে বাঁচাতে গিয়ে আমাদের দাসপুরের নদীর আপনার সামনেই আছে কংসাবতী, তার পাশে শিলাবতী, তার মাঝখানে আবার নতুন করে যদি একটা নদী কাটা হয় তাহলে আমাদেরকে আবার ভবিষ্যতে আবার দাসপুর মাস্টার প্ল্যানের জন্য আন্দোলন করতে হবে। যারা জমির মালিক তাদের কাছে পর্যন্ত আসে না। কখনো বলছে আমরা জমি অধিগ্রহণ করব, কখনো বলছে আমরা জমি কিনে নেব ন্যায্য মূল্য দিয়ে, আবার এখন বলছে আমরা 1.5 গুণ থেকে 2.5 গুণ বেশি টাকা দেব। শুধু টাকার লোভ দেখাচ্ছে। দাসপুরের মানুষকে বোকা ভেবেছে সরকার প্রশাসন, সেই হিসাবে শুধু টোপ দিচ্ছে। আমরা যদি ভুল করে এই টোপটা গিলে নিই, আমরা কেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই ডুববে। ঘাটাল মাস্টার প্ল্যান পাস হয়ে গেছে, এটা আমাদের কাছে খুবই খুশির খবর। আমরা সবাই ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে, কিন্তু ঘাটালবাসীর মুখে হাসি ফোটাতে গেলে যে 3 প্রধান নদীর মজে যাওয়া নাব্যতার ফলে
ডিভিসি ছাড়া জলে ঘাটাল বানভাসী হচ্ছে, সেই তিন প্রধান নদী শিলাবতী, কংসাবতী, ঝুমি নদীকে খনন না করে কেন নতুন করে দাসপুরের পবিত্র মাটিতে, তিন ফসলি সোনার মাটিতে এই নতুন নদী খননের প্রকল্প নেওয়া হচ্ছে? তাই আমার পরিষ্কার একটাই কথা, সরকার পক্ষের কাছে, বিশেষ করে দিদির সুদৃষ্টি আকর্ষণে, দিদি একটিবার আমাদের অনুরোধে এই দাসপুরের তিন ফসলি সোনার মাটিতে দাঁড়িয়ে বলুক, আমরা যখন সিঙ্গুরে তিন ফসলি সোনার মাটিকে রক্ষা করার জন্য টাটা কোম্পানির কারখানাকে টাটা বাই বাই করে দিতে পেরেছি, তাহলে দাসপুরের পবিত্র মাটিতে বা দাসপুরের সোনার মাটিতে কেন এর দ্বিমত হবে, কেন একই গাছে পৃথক ফল ফলানোর চেষ্টা হবে? দিদি একটাবার এখানে যদি এসে আমাদের পাশে দাঁড়াতে পারেন, তাহলে আমরা দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, দিদিকে অসংখ্য সাধুবাদ জানাবো।